মধ্যে ডিসেম্বর 26 সালে আমি দেখতে পাই প্রায় 20 জনের একটা সশস্ত্র টিম আমার বাসায় এসে জিজ্ঞেস করছে যে এই পোস্ট কি আপনি দিয়েছেন। পোস্টটা কি ছিল আমি একটুখানি উল্লেখ করতে চাই। পোস্টে আমি লিখেছিলাম যেভাবে আওয়ামী বাহিনীগুলো পুলিশ থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে এবং অন্যান্য বাহিনীগুলো যেভাবে জনগণকে অত্যাচার করছে একতরফা ভাবে, তাহলে তো দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। র্যাব আমাকে প্রশ্ন করে আপনি গৃহযুদ্ধ শব্দটা উল্লেখ করেছেন, সুতরাং আপনাকে আমাদের সাথে আসতে হবে। সেই গৃহযুদ্ধই কিন্তু লেগে গিয়েছিল জুলাই, এবং যার ফলে আমরা মুক্তিও পেয়েছি। তো তারা আমাকে তুলে নিয়ে যাওয়ার পরে ডিজিএফআই কে ডেকে আনে, টর্চার রুমে 20 বার আমাকে নেওয়া হয়, 20 বার অফিসারের রুমে নেওয়া হয়, বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো কি ছিল দুই একটা আমি উল্লেখ করি। প্রশ্নগুলো এরকম ছিল যে আপনি র্যাব, ডিজিএফআই বা অন্যান্য ক্রস ফায়ার একটা তালিকা প্রকাশ করেছেন, তাহলে আপনি আমাদের পিছনে ঘুরেছেন এবং ঘুরে এই সমস্ত তালিকা প্রকাশ করে ফেসবুকে দিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তালিকা তৈরি করেছি সত্য, কিন্তু আমি তাদের পিছনে ঘুরে তালিকা তৈরি করিনি। আমি যুগান্তর এবং অন্যান্য খবরে এবং প্রত্যেক মাসে যতগুলো ক্রস ফায়ার হয় কোথা থেকে ক্রস ফায়ারের তালিকা করেছেন। এবং তারা যে বিষয়টাকে আরো প্রাধান্য দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে আমি বলেছিলাম 11টা বাহিনী গিয়েছে হোলি আর্টিজানে এবং কাউকেই বাঁচাতে পারেনি। ইটালিয়ানরা মারা গেছে, জাপানিজরা মারা গেছে, সো আমরা কিছুই করতে পারিনি সেখানে। সো তারা আমাকে প্রশ্ন করে, এই প্রশ্ন করার আপনি কে? আমরা যে 11টা বাহিনী যাব না কয়টা বাহিনী যাব এবং আমরা জনগণকে কিভাবে উদ্ধার করব, সেই প্রশ্ন করার আপনি কে? এরকম আরো বেশ কিছু বিষয় সামনে আসে। আমি ক্রিসমাস নিয়ে শুভেচ্ছা জানিয়েছিলাম, ক্রিসমাসের অবান্তর প্রশ্ন করা হয় আমাকে, এবং পরবর্তীতে আমার ফেসবুক পোস্টগুলো শুধুমাত্র যে অংশে আমি র্যাব এবং অন্যান্য বাহিনীর ক্রসফায়ার এবং অন্যান্য বিষয়ে লিখেছিলাম সেগুলোকে নিয়ে আমার বিরুদ্ধে ডিএসএ মামলা দেয়। বলা হয় আমি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে কথা বলছি, দেখেন আমি নাকি রাষ্ট্রদ্রোহী, আমি নাকি সরকার বিরোধী। সরকারের বিরোধিতা অবশ্যই আমি করেছি, কিন্তু কোনো বাহিনীর বিরুদ্ধে প্রশ্ন তুলে কখনোই আমি রাষ্ট্রদ্রোহিতা করিনি, বরং খুন করে তারাই দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচার করে রাষ্ট্রদ্রোহিতা করেছে। ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক আমরা তার পরবর্তীতে ফর্ম করি। ইন দ্য মিন টাইম আমার 7 বার জামিন আবেদন প্রত্যাখ্যান হয়েছিল। 8 নম্বর বার আমি বের হয়ে আসতে সমর্থ হই, এবং বের হয়ে আসার পরও তারা বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার করতে থাকে। বাসায়, অফিসের, রাস্তায় ফলো করা হচ্ছিল। এক পর্যায়ে আমার মামলা উইথড্র হয়, যেহেতু সরাসরি তারা কোনো এভিডেন্স পায়নি রাষ্ট্রবিরোধিতা বা সরকারকে বিব্রত করার সরাসরি অপপ্রায়, বরং অপরাধকে থামানোর জন্য আমি লিখেছিলাম। আমার মেইন পয়েন্টটা ছিল অপরাধ দমনের জন্য, এবং অপরাধ দমনের জন্য কোনো কিছু তাদের কাছে পছন্দনীয় না, সেটা খুব সুস্পষ্ট। আমি ডিএসএ ভিকটিম নেটওয়ার্কের পক্ষ থেকে যে কয়েকটা দাবি আছে তার অল্প দুই একটা অংশ এখানে উল্লেখ করতে চাই। যাদেরকে ডিএসএ মামলা বা পূর্ববর্তী আইসিটি অ্যাক্ট অথবা সিএসএ মামলায় হয়রানি করা হয়েছে, তাদেরকে যেন অবিলম্বে সসম্মানে মুক্তি দেওয়া হয়, তাদেরকে যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। সরকার যেন কোনো অবস্থাতেই এ ধরনের আইন করার সুযোগ না পায়, সেটা নিশ্চিত করার জন্য জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা আমরা উল্লেখ করেছি আমাদের দাবিগুলোর মধ্যে। এবং সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে, একটা বাহিনীকে আমরা কোনো ইনডেমনিটি দিতে পারি না যে তারা যা খুশি তাই করতে পারে। ডিএসএ পরবর্তীতে যে নতুন সাইবার সুরক্ষা আইন আছে, সেখানে একটি ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, রাষ্ট্রীয় সংস্থা যদি কোনো অপরাধ সংগঠন করে তবে তাদের কোনো কিছু জব্দ করা যাবে না। তাহলে কি আমরা তাদেরকে ইনডেমনিটি দিচ্ছি না অপরাধ করার জন্য, সাইবার অপরাধ করার জন্য? একদিকে আমরা বলছি জনগণ এটা করতে পারবে না, জনগণ আরেকটা করতে পারবে না, জনগণ ধর্ম নিয়ে কথা বলতে গেলে সতর্ক থাকতে হবে, জনগণ
জনগণের উপর আমরা কন্টিনিউয়াস একটা না একটা জিনিস আরোপ করে যাচ্ছি। এট দ্য সেম টাইম আমি বলছি যে সাইবার অপরাধ করলে পারে সরকারি সংস্থাগুলোর কোনো কিছু জব্দ করা যাবে না। সো পুরোপুরি কন্ট্রাডিক্টরি। সো এই বিষয়টাই আমি উল্লেখ করতে চাই এখানে।